ওদের জন্যই সে এসব থেকে নিজেকে বিরত রাখে। ওর আদেশে তার টিমের এরা কালপ্রিটকে বের করে এনে মেরে ফেলে। এসব কীটপতঙ্গ বেঁচে থাকলে দেশের ক্ষতি, তাই তো পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেই উপযুক্ত ব্যবস্থা নেয় সে। জেলে পাঠিয়ে কোনো লাভ নেই, পুলিশকে মোটা টাকার ঘুষ দিয়ে ঠিকই বেরিয়ে যায় এবং আবারও অপকর্মে লিপ্ত হয়ে পড়ে এসব হারামিরা। দেশে সঠিক বিচারের বড্ড অভাব, তাই তো আসিয়া নিজেই ওদের বিচার করে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেছে অনেক আগেই। আশিয়ানও শাওয়ার করে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বিছানার ওপর বসে রেস্ট নিল। ঘুম না আসায় নিজের রুমের সাথে অ্যাটাচ ছাদের মতো বিশাল বারান্দায় চলে গেল সে। বারান্দাটার পরিবেশ একদম খোলামেলা, এর ওপরে কোনো ছাদ নেই। ছোটখাটো একটা সুইমিং পুল আছে সেখানে। আশিয়ান মাঝে মধ্যে সুইমিং পুলটাতে সাঁতার কাটে। সুইমিং পুলের একপাশে একটা টেবিল ও দুটো চেয়ার পেতে রাখা আছে, আর চারপাশে ঘিরে আছে শুধু কাঠগোলাপ গাছ, নয়নতারা ও টগর ফুলের গাছ। এগুলো আশিয়ানের প্রিয় ফুল গাছ। বেশ কয়েক জাতের দুর্লভ অর্কিডের গাছও ছিল, কিন্তু সেগুলো ফেলে দিয়েছে আশিয়ান। ইলিয়ানার অর্কিড ফুল ভীষণ প্রিয় ছিল। রিলেশন থাকাকালীন সময়ে অর্কিড গাছগুলো নিজেই কিনে এনে লাগিয়েছিল আশিয়ান, কিন্তু ব্রেকআপের পর ইলিয়ানার সব স্মৃতি সে নিজেই নষ্ট করে ফেলেছে। আশিয়ান চায় না এই মেয়ের কোনো স্মৃতি তার জীবনে জড়িয়ে থাকুক। হাতে থাকা সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। আকাশের বুকে এক ফালি চাঁদ উকি দিচ্ছে, যেন লুকিয়ে লুকিয়ে আশিয়ানের কষ্ট চাঁদটাও উপভোগ করছে। সারা আকাশ জুড়ে তারার মেলা, দেখে মনে হচ্ছে কালো একটা শাড়িতে কে যেন সাদা রঙের চুমকি বসিয়ে দিয়েছে। কেমন ঝিকিমিকি করছে সবগুলো তারা। মৃদু হাওয়ায় আশিয়ানের চুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। এই মুহূর্তে ইলিয়ানার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে তার। অতীত। জান, তুমি আমাকে এত কেন ভালোবাসো বলো তো? আশিয়ান ইলিয়ানার প্রশ্ন শুনে মুচকি হেসে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার মন পাখি, কলিজার টুকরা। তোমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো বলো তো? আমি একসময় বিবর্ণ হয়ে যেতে পারি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো কখনোই বিবর্ণ হবে না জান। বিকজ আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ। কেমন হয়? ইলিয়ানা এবার আশিয়ানের দুই গালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আই লাভ ইউ টু জানো। মৃত্যুর আগ অব্দি তোমার সাথে থাকবো। তোমায় এইভাবেই সারাক্ষণ ভালোবেসে যাব, কথা দিলাম। জানি তোমার এত এত ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না, বড্ড ফিকে। তারপরও ভালোবাসি খুব। আশিয়ান ইলিয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, জান, এইভাবেই দুজন দুজনকে আজীবন ভালোবেসে যাব। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব সোনা, কথা দিলাম। আশিয়ানের কথা শুনে ইলিয়ানা মুচকি হাসি দিয়ে শক্ত করে আশিয়ানকে জড়িয়ে ধরে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। বর্তমান কথা দিয়েও আজ সেই কথা রাখেনি ইলিয়ানা। তার দেওয়া কথার কোনো মূল্যই ছিল না, তাই তো আশিয়ানকে ফেলে চলে গেছে সে। আশিয়ান ইলিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে করে তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি বলেছিলে তুমি। আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা বড্ড ফিকে ছিল। আমার জন্য তোমার মনে কিছুই ছিল না কখনো, যার কারণে আমাকে ছেড়ে যেতে তুমি দুবারও ভাবোনি। এত ভালোবাসার ফল তুমি আমাকে এইভাবে দিবে আমি তা কখনো কল্পনাতেও ভাবিনি। যদি আগে জানতাম তুমি টাকা ও ক্ষমতার লোভী, তাহলে জীবনেও তোমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুলটা আমি করতাম না। এখন যে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো, কি মনে করেছিলে আমি বুঝতে পারিনি, তাই না? তুমি যে আমার টাকা ও আমার ফেমের কারণে আমার লাইফে ব্যাক করতে যাচ্ছ, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আজ আমার যে ক্ষমতা ও টাকা আছে, তাতে তোমার স্বামীর মতো হাজারটা এমপিকেও আমি কিনে নিতে পারি। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম ইলিয়ানা। দেখো, আজ আমি সফল। নিজেকে এমনভাবে তৈরি করেছি যে এখন এই আশিয়ান তাইফ চৌধুরীকে সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে। জানো, তোমার থেকে অত্যাধিক সুন্দরী হাজার হাজার মেয়ে আমার পেছনের লাইন দিয়ে পড়ে আছে। শতাধিক মেয়ে আমাকে এক রাতের জন্য নিজে থেকে অফার করে। প্রচুর রুম ডেটের অফার আছে আমার কাছে, কিন্তু আমি তা কখনোই পাত্তা দিই না। কারণ আমি মনে করি
সব মেয়েরাই তোমার মতো ছলনাময়ী পাক্কা অভিনেত্রী। তাই তো মেয়েদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলি। তোমার বিশ্বাসঘাতকতার কারণে এখন কোনো মেয়েকে বিশ্বাস করতেই ভয় লাগে আমার। তুমি তো খুব সুকৌশলে আমার মনটা ভেঙে দিয়ে চলে গেছো। কি ভেবেছো আমাকে কষ্ট দিলে তুমি সুখী হবে? মোটেও না। তুমি অবশ্যই আমার মন ভাঙার শাস্তি পাবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। একদিন তুমি আমার পায়ে ধরে তোমার কৃতকর্মের জন্য মাফ চাইবে, কিন্তু তখন আমি তোমায় মাফ করব না, বরং তৃপ্তির সাথে তোমার কষ্টগুলো উপভোগ করব। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো, তার থেকেও হাজার গুণ কষ্ট তুমি পাবে। অপেক্ষা শুধু সময়ের। अपना टाइम आएगा एलियाना, जस्ट वेट एंड वॉच। পৈশাচিক এক হাসি দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে কষিয়ে একটা টান লাগালো আশিয়ান। সিগারেট খাওয়া শেষ করে সেটা মাটিতে ফেলে স্লিপার দিয়ে মনের ঝাল মিটিয়ে পিস্ট করে ফেলল সে। মনে মনে এই আধ খাওয়া সিগারেটটাকে ইলিয়ানা ভেবেই মনের ঝাল মিটিয়েছে আশিয়ান। তারপর দুঃখের যন্ত্রণায় নিজের চুল ধরে টেনে তাচ্ছিল্যের হাসি হেসে তার নেশা ধরানো খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল। সেদিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায়, ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। সেদিনের সেই বিকেল বেলায় রৌদ্র ছায়ার দারুণ খেলায়, ভালোবাসার রঙিন ভেলায় ভেসেছিলাম দুজনায়। তারপর থেকে ভালোবেসে তোমাকে, ও তারপর থেকে ভালোবেসে তোমাকে, দিনকে বলি রাত, রাতকে বলি দিন, এভাবে আমি আজ তোমাতে বিলীন। গানটি গেয়ে নিজেই পাগলের মতো হেসে উঠল আশিয়ান। বিড়বিড় করে বলল, You will pay for it, Eliana. Just wait and watch for the perfect time. ধীর পায়ে হেঁটে বারান্দা থেকে নিচের রুমে ফিরে এলো আশিয়ান। বারান্দার ও রুমের ডোর লক করে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো আশিয়ান, আজ এই মুহূর্ত থেকে আর কখনোই ওই কালনাগিনীর কথা ভাববে না। নতুন জীবনের জন্য নিজেকেই নিজের শুভ কামনা জানালো। অপেক্ষা করছে এক নতুন ভোরের, যা তার জীবনকে আবারও তার আলোয় রাঙিয়ে তুলবে। যেখানে থাকবে না কোনো বিষণ্ণতা, থাকবে না কোনো কষ্ট ও গ্লানি, শুধুই বিরাজ করবে সুখময় আলোর দীপ্তি, যা আবারও নতুন করে বাঁচতে শেখাবে আশিয়ানকে। মৃদু একটা হাসি দিয়ে চোখ বুঝল আশিয়ান। কয়েক মিনিট যেতে না যেতেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। হালকাভাবে শোনা যাচ্ছে তার নিদ্রাচ্ছন্ন ভারী নিঃশ্বাস। আজ এতটা দিন পর পরম সুখে আরামে নিদ্রার দেশে হারালো আশিয়ান। পরদিন সকালে মিসেস লিমা ও তানিয়া সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। অদিতাকে কোনো কাজ করতে দিচ্ছেন না ওনারা, সব কাজ একাই ওনারা করছেন। অদিতা জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তাকে কেন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রতি উত্তরে মিসেস লিমা বললেন, শোন, আজ তোর বাবা মা ভাই ভাবি ভাতিজা ওরা সবাই আসছে। এখন এসে যদি দেখে ওরা যে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে আমাকে তোর বাবা মনে মনে কি ভাববে বলতো? সামনে না বললেও মনে মনে ঠিকই বলবে যে আমি তার মেয়েকে বেড়াতে নিয়ে এসো কামলা খাটাচ্ছি। অদিতা তার বাবা মায়ের আসার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে মিসেস লিমার কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, ও ফুপি, তুমি সব সময় খালি এক্সট্রা ভাবো। আমার আব্বু মোটেও এমন নয়। আর কাজ করা তো আমার হ্যাবিট, এটা আমি জীবনেও ছাড়তে পারবো না। হুদাই বসে থাকতে আর কার ভালো লাগে বলো? আচ্ছা, আজকে না আলেয়া আপুর শ্বশুরবাড়ির লোকজনেরা আসবে বললে, তাহলে আমি রান্না করি। ওই আন্টিটা বলেছিল পরের বার এলেও আমার হাতে রান্না খাবে, যদি আমি থাকি আর কি। যেহেতু আমি এখানে আছি, তাহলে রান্নাগুলো আমিই করি, দাও।
উদিতার কথা শুনে তানিয়া ও মিসেস লিমা মুখ টিপে হাসছেন। উদিতা তাদের হাসির কারণ বুঝতে পারল না। হাবলার মতো অবাক হয়ে জিজ্ঞেস করল, আশ্চর্য, আমি এমন কি বললাম যে হাসছো তোমরা? আমি তো শুধু রান্না করার কথাই তো বললাম, তাহলে হাসছো কেন তোমরা? আজব। মিসেস লিমা কোনো মতে হাসি আটকে পড়লেন। তুই না রান্না করবি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাসির কারণ না খুঁজে কাজে লেগে পড়, যা। ছানার মিষ্টি 3 ধরনের পুডিং, কালো জাম, রসমালাই ও ফুড কেকটা বানিয়ে রেখে দে তো জলদি। তারপর রুমে গিয়ে লম্বা করে একটা শাওয়ার নিবি, নিয়ে রেস্ট করবি। ততক্ষণে তোর ফ্যামিলির সবাই হাজির হয়ে যাবে। উদিতা মাথা ঝাঁকিয়ে কাজে নেমে পড়ল। বেচারি কোনো কিছুর আঁচও পেল না। কি থেকে কি হতে যাচ্ছে তার সাথে তা এখনো অজানা। দুপুর 1টা নাগাদ উদিতার পরিবারের সবাই মিসেস লিমার বাসায় এসে হাজির হলেন। এত জরুরি তলব দিলে না এসে থাকা যায় না। মিসেস লিমা আগে থেকেই বলে রেখেছিলেন যে উষা ও তার স্বামীকেও সাথে নিয়ে আসতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবারের সবার উপস্থিতি ও মতামত আবশ্যক। উদিতা সবাইকে একসাথে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সব আন্ডা বাচ্চা খুশি হওয়ার ঠেলায় একজোট হয়ে এক রুমে গিয়ে খেলাধুলা আরম্ভ করে দিল। মিসেস লিমা ও মিস্টার গোলজার ও মুরাদ উদিতার পরিবারের সবার সাথে বিয়ের প্রস্তাবের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন উদিতার সামনেই। সবকিছু শুনে উদিতা কাঠ হয়ে গেছে প্রায়। এজন্যই সেদিন ওই আংটি আর 10,000 টাকা সালামি দিয়েছিলেন তাকে মিসেস ইয়াসমিন। উদিতা পুরো বোকা বনে গেল যেন ঘটনাটার আকস্মিকতায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সব শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল গম্ভীর হয়ে গেলেন। মোরাদ, মিসেস লিমা, মিস্টার গোলজার এক নাগারে বোঝাতে লাগলেন তাদের দুজনকে। উষার স্বামী মিনাস আশিয়ানকে চেনে। তার বসের প্রিয় ভাজন হয় আশিয়ান। সেও আশিয়ানকে খুব পছন্দ করে। ছেলে হিসেবে সে খুব ভালো। এরকম সোনার টুকরো ছেলে লাখে একটা মেলে। সবাই মিলে আশিয়ান ও তার পরিবারের গুণগান গাইতে লাগলো। মিস্টার আনিসুল সবার কথা থামিয়ে উদিতার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার মেয়ে যা বলবে আমি তাই শুনবো, অন্য কারো কথা নয়। মামুনি, সবই তো শুনলে তুমি। তোমার কি মত? আব্বুকে বলো মা। আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। উদিতা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মিস্টার আনিসুলের কথা শুনে সে ধীর গলায় বলল, আব্বু, আজ পর্যন্ত তোমার এবং ভাইয়ার পছন্দেই আমি জামা কাপড় পরে আসছি। যে স্কুলটা তোমাদের কাছে ভালো লেগেছে সেই স্কুলেই পড়াশুনো করেছি। তোমাদের দুজনের কথা ছাড়া কখনো এক পাও নড়িনি। জীবনের সব কিছু তোমাদের সিদ্ধান্ততেই হয়েছে। তাহলে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একা আমার উপর ছেড়ে দিচ্ছ কেন আব্বু? আমি তো এসবের কিছুই বুঝি না। এখনো আমি তোমাদের উপর নির্ভরশীল আব্বু। তোমরা দুজন যা বলবে আমি তাই করব। তোমাদের কাছে ভালো মনে হলে আগাও, আর নয়তো এখানেই থেমে যাও। আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত তোমরা যা করেছো সব আমার ভালোর জন্যই করেছো। এবারও নিশ্চয়ই তাই করবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি রাজি। এটাই শেষ কথা আব্বু, এটাই আমার সিদ্ধান্ত। উদিতার কথা শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল চারপরনায় আনন্দিত হলেন। উদিতা যে তাদের পছন্দেই নিজের লাইফ পার্টনার চুজ করবে তা ওনারা ভাবতেই পারেননি। এরকম বাবার বাধ্য মেয়ে হাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। উদিতার বলা কথা শুনে মিস্টার গোলজার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের উদিতা মামুনির কথা শুনে আমার মনটা ভরে গেছে। মেয়ে হলে উদিতার মতোই তো হওয়া উচিত। যাক, নিশ্চিত হলাম। আমি তো ভেবেছিলাম উদিতা কান্নাকাটি শুরু করবে এসব কথা শুনে। আমার বোন সবসময় স্ট্রং অ্যান্ড ব্রেভ গার্ল। আমার উদুমণিটা আজও আবার প্রমাণ করে দিল যে সে আমার আদর্শ বোন। আই অ্যাম প্রাউড অফ হিম। যাক, আমার শালিকা তবে বিয়েতে আংশিক হলেও রাজি। যে পাত্রের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে রিজেক্ট করার সাধ্য কারোরই নেই। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এমন একটা লাইফ পার্টনার থাকলে জীবনের কি লাগে। ছেলেটা শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা হয়েছে, এখন নিজেই এত বড় বিজনেস সামলাই। বুঝলাও দিতা, তুমি কিন্তু অনেক লাকি। আমার ভাতিজি কোনো অংশে কম নাকি জামাই বাবা? আমার উদিতা তো রাজকন্যা, তার কপালও রাজকপাল। আমার উদিতাকে যে বিয়ে করে নিয়ে যাবে তার 14 গোষ্ঠীর ভাগ্য, সেটা বলতে হবে। মিসেস আনিতা উদিতার মা আমতা আমতা করে বলতে লাগলেন,
কিন্তু আমার মেয়েটা যে এখনো বিয়ের বয়স হয়নি, এখনো এসব না ভাবলে হয় না। আমার বাচ্চা মেয়েটা এত প্রেশার কিভাবে নেবে? এখন ওর এসএসসি পরীক্ষার রেজাল্টটা পর্যন্ত বের হয়নি ওর। বলছিলাম কি, মিসেস আনিতাকে থামিয়ে দিয়ে মিসেস লিমা বললেন, আহা অনিতা, অযথাই তুমি চিন্তা করছো। এখনের যুগটা অনেক খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদেরকে যত ঘরে রাখবে ততই ভয়ের আশঙ্কা বাড়বে। আর সবসময় যে একরকম ভালো বিয়ের প্রস্তাব আসবে তার গ্যারান্টি কি শুনি? বিয়ে দিয়ে দিলেই শান্তি, ফরজের কাজ দেরি করতে নেই। এই বয়সে বিয়ে দিলে ওরই ভালো। আর মিসেস ইয়াসমিন তো বলেই দিয়েছেন যে উদিতার বিয়ের পর যতটুকু পড়ালেখা করতে চাই করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। আর আশিয়ানও নাকি চাই তার বউ পড়াশোনা কমপ্লিট করুক। মিসেস লিমার কথা শুনে মিসেস আনিতা আর কিছু বললেন না, চুপ করে গেলেন উনি। উদিতা কি আর বলবে, লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এত জলদি বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয় সে। তারপরও গুরুচন্দ্রের মুখের উপর কথা বলা চরম রকমের বেয়াদবিতে পড়ে। বিশেষ করে বাবা আর ভাইয়ার সামনে তো ভুলেও এমন কিছু বলতে পারবে না উদিতা। তাই ওনাদের ওপরই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে সে। ওরা যা ভালো বোঝে তাই করুক। মিস্টার আনিসুল বসা থেকে উঠে এসে অদিতার কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার মেয়ে আমার উপর ভরসা করেছে। আমি সবকিছু যাচাই করে তবেই আমার মেয়েকে বিয়ে দেব, এমনি এমনি নয়। আমার মেয়ের জন্য আমি সেরা কাউকে আশা করছি। আশিয়ান ছেলেটা যদি সত্যি আমার মন মতো হয় তবে ঠিক আছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি। আমার বিশ্বাস তোর খুব পছন্দ হবে ওকে। আমার উদিতার জন্য এই পরিবারই পারফেক্ট। তা না হলে কি আমি আমার আলিয়াকে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম বল? অকাঠ্য চুক্তি। সবাই চুপ করে আছেন। মিসেস লিমা আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে উদিতার রুম থেকে চলে গেলেন ডাইনিং রুমে দুপুরের খাবার খেতে। মিসেস আনিতা মেয়ের কপালে চুমু খেয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলেন। উদিতা মায়ের হাতের স্নেহের পরশ পেয়ে দেরি না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আনিতা মুচকি হেসে আদুরে কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটার কি মন খারাপ? হুম। কেন জানতে পারি সোনা? আম্মু, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আমার তো খুব কষ্ট হবে আম্মু। আমার তো বিয়ে শাদির ব্যাপারে কোনো আইডিয়াই নেই। মিসেস আনিতার বুকটা মোচড় দিয়ে উঠল মেয়ের কথা শুনে। উদিতা ওনার কলিজা, মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। এজন্যই এখন বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়েটা কাজে কর্মে পটু হলে কি হবে, সে তো এখনো অনেক ছোট। বিয়ের ধাক্কাটা সামলাতে পারবে তো সে? এত সব ভাবনা চিন্তা একপাশে সরিয়ে মিসেস আনিতা মুচকি হেসে মেয়ের কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বললেন, আমার আম্মুটা বিয়ের কথা শুনে বেশি নার্ভাস হয়ে গেছে মনে হয়। ভয়ের কিছুই নেই আম্মু। সব মেয়েদের জীবনে বিয়ে নামক একটি অধ্যায় থাকে। আগে হোক বা পরে হোক, বিয়ের একসময় না একসময় হবেই। এ নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। সবাই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব পায় না মা। তোমার ভাগ্য অনেক ভালো যে এরম একটা অমায়িক একটি পরিবার থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ওনাদের কথাবার্তা থেকে বুঝলাম ছেলের মা বাবা অনেক ভালো মনের মানুষ। ছেলেও ঠিক তেমনই হবে। আর শুনেছি ছেলে ছোট বোন তো নাকি পাগল হয়ে গেছে তোমাকে তার ভাবি বানানোর জন্য। এরকম পরিবার কজনে পায় শোনা? ওনরা সবাই তোমাকে ভীষণ পছন্দ করেছে। এখন আর তোমার আব্বু যদি তাদেরকে মনে ধরে তাহলে মনে করো বিয়েটা কনফার্ম। মনে মনে নিজেকে প্রস্তুত করে নাও আম্মু। মনে রেখো তুমি কিন্তু একটা স্ট্রং গার্ল, মোটেও ভয় পাবে না। আর আম্মু আব্বুকে মিস করার কিছুই নেই। আমরা তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করব, মাঝে মধ্যে গিয়ে দেখাও করে আসব। তুমি তো জানো মা, মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুরবাড়ি, আর মেয়েদের প্রধান অভিভাবক তার স্বামী। নিয়তিকে মেনে নাও আম্মু, তোমার জন্য ভালোই হবে। এটাই মনে রেখো, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো মা, দেখবে তুমি খুব সুখী হবে। মিসেস আনিতার অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনে উদিতার মনের মধ্যে সাহসেরা এসে ভিড় করল। তার মন খারাপ নিমেষেই হারিয়ে গেছে মায়ের কথা শুনে। ওর যখনই মন খারাপ হয় তখনই ওর আম্মু তাকে বিভিন্ন ধরনের কথা বলে, তার মনে আনন্দের খোরাক জুগিয়ে দেন। ভয় পেলে সাহস ও উদ্দীপনামূলক কথাবার্তা শোনান। এতে সে নিজেকে মনে মনে স্ট্রং করে মনে সাহস যোগায়।
তার আম্মু গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনাও করেনি। ক্লাস 8-এ অধ্যয়নরত অবস্থায় মিস্টার আনিসুলের সাথে ওনার বিয়ে হয়ে যায়, যার কারণে সংসার সামলাতে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তিনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তার কথাবার্তা শুনে কখনোই মনে হবে না যে তিনি গ্রামের মেয়ে বা পড়াশোনা তেমন একটা করেননি। আসলে পড়াশোনা করলেই কেবল শিক্ষিত হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। চৌধুরী হাউসে আশিয়ান সেই সকালেই অফিসে চলে গেছে। তাসকিন, তামজিদ, তাহমিদ ওরাও অফিসে। তাজিম গেছে বন্ধুদের সাথে ট্যুরে, আর তাসজিদ হসপিটালে। কেয়া, তারিন আর এনা মিসেস ইয়াসমিনদের সাথে আলিয়াদের বাসায় যাবে বলে বায়না ধরল। অগত্যা মিসেস ইয়াসমিন তাদেরকে সঙ্গে নিতে রাজি হলেন। বিকাল 4টের দিকে ওনারা রেডি হয়ে আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মিসেস ইয়াসমিন মনে মনে ভীষণ খুশি আজ। অবশেষে আশিয়ানের জন্য বোনের মতো একখানা পাত্রী মিলল। আলিয়াদের বাসা মেহমানে ভরপুর। সবার কথাবার্তার শব্দ ও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ সব মিলে এক আলাদা কোলাহল মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলের সাথে পুরোপুরি রূপে মিশে গেছেন। দেখে মনে হচ্ছে যেন পুরনো 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। মিস্টার গোলচাঁদ, মুরাদ, শাহরিয়ার, মিনাজ, আলিয়ার বড় বোনের স্বামী ইমতিয়াজ ওরাও সেই আড্ডায় সামিল আছেন। মিসেস ইয়াসমিন, মিসেস আনিতা, মিসেস লিমা, মিসেস তারানা ওনারাও গল্পে মজে আছেন। কেয়া, তারিন ও এনা ভেতরে উদিতার রুমে গিয়েছে উদিতার সাথে দেখা করতে। সঙ্গে আলিয়াও আছে। আলিয়ার বড় বোন সাফিয়া, তানিয়া ও শাহরিয়ারের বউ ওসামা রান্নাঘরে ব্যস্ত, আর আন্ডা বাচ্চা সবগুলো একসাথে মিলে বাইরে উঠানে খেলা করছে। এনা তো উদিতাকে পেয়ে কথার ফুলছুরি ছুটাচ্ছে। উদিতাও হাসি মুখে নতজানু হয়ে তাদের সাথে কথা বলছে। কেয়া মুগ্ধ হয়ে গেছে উদিতাকে দেখে। কি অপরূপ দেখতে মেয়েটি, যেন সাক্ষাৎ হুড়পড়ি। সাথে কি অমায়িক তার ব্যবহার, ওর সবকিছুই মনোমুগ্ধকর। কেয়া প্রথম দেখায় উদিতাকে পছন্দ করে ফেলেছে নিজের যা হিসেবে। তাকে যে আশিয়ানের সাথে ভীষণ মানাবে। কেয়া যেমন খুশি হয়েছে, ঠিক তেমনই তারিন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত রূপবতী কিশোরী যে নিজেই সারাটা আগুনের ফুলকির মতো, তার আগমন চৌধুরী বাড়িতে পড়লে তো তারিনের বাহাদুরি ফুরিয়ে যাবে। উদিতা তো পুরো আগুন সুন্দরী। আশিয়ান ওকে দেখলে ড্যাম শিওর ও পাগল হয়ে যাবে। না না, যে করেই হোক এ বিয়ে আটকাতে হবে, না হলে আমার রাজত্বে ভাটা পড়বে। মনে মনে ভাবছে তারিন। উদিতাকে পরানোর জন্য মিসেস লিমা ওনার আলমারি থেকে সালমন পিঙ্ক কালারের একটি হালকা কারুকাজ করা শাড়ি বের করে নিয়ে এলেন। উদিতাকে শাড়ি পরানোর দায়িত্ব কেয়া নিজে নিয়ে নিল। মিসেস লিমাও হাসি মুখে কেয়ার হাতে শাড়ি তুলে দিয়ে আবারও চলে গেলেন ড্রয়িং রুমে। কেয়া ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে উদিতাকে বলল ওয়াশরুম থেকে পরে আসতে। নত মুখে এসব নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে বের হলো। উদিতাকে দেখে কেয়া শাড়ি হাতে নিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। উদিতা লজ্জা মিশ্রিত অজানা আশঙ্কায় বারবার ঘেমে নিয়ে লাল হয়ে যাচ্ছে। নার্ভাসনেস তার মাঝে যেন জেঁকে বসেছে। কেন জানি তার ভয় লাগছে খুব। কেয়া বুঝতে পারল বিষয়টা। মুচকি হেসে উদিতাকে সহজ করার জন্য বলল, উদিতা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না গো বনু, এখানে ভয়ের কিছু নেই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রচণ্ড ভালো মানুষ। আর দেবরের কথা কি আর বলবো, বিয়ের পর তুমিই বুঝতে পারবে। এখন এত লজ্জায় লাল হয়েও না বনু, লজ্জাটা আগামী সময়ের জন্য তুলে রাখো। উদিতা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, আসলে তেমন কিছু নয় ভাবি, মানে আমি আসলে। হয়েছে, আর আমতা আমতা করতে হবে না, সহজ করো নিজেকে। এত নার্ভাস হওয়ার কিছু নেই। তবে নিশ্চিত থেকো, আজ বিয়ের বিষয়টা একদম পাকা করা হবে। মানসিকভাবে প্রস্তুতি থেকে বনু, আমার দেবরের সাথেই তোমার জোড়া আল্লাহ মিলিয়ে রেখেছে। উদিতার গাল টকটকে লোলাপিক হয়ে গেছে লজ্জায়। এত লজ্জা সে জীবনেও পায়নি। কেয়া হেসে হেসে উদিতাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো।
এদিকে ড্রয়িং রুমে কথাবার্তার তুমুল বর্ষণ চলছে। সবাই হাসি মুখে কথা বলছেন। মিসেস লিমা একটু পর পর এক একটা করে নাস্তার ডিশ নিয়ে আসছেন, যার অর্ধেকই তৈরি করেছে উদিতা। মিসেস লিমা সব প্রশংসা গদগদ কণ্ঠে বলতে লাগলেন কোন আইটেমগুলো উদিতা বানিয়েছে। বাকিরাও খুব প্রশংসা করছে উদিতার হাতের রান্নার। মিসেস ইয়াসমিন তো বারবার মিস্টার মোর্শেদকে ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে দেখো কেমন গুণী মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করেছি। মিস্টার মোর্শেদ কিছু না বলে মুচকি হাসছেন শুধু। এবার মিস্টার এনামুল বলে উঠলেন, বলছে কি, অনেক তো গল্প করলাম, এবার মেয়েকে নিয়ে আসুন, দেখি আমরা আমাদের মেয়েটাকে একবার। মিস্টার গোলজার সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ তাই তো, আসল বিষয়টাই তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে গল্পের তালে তালে পড়ে। লিমা যাও, উদিতা মাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। মিসেস লিমা ব্যস্ত ভঙ্গিতে ভিতরের রুমে চলে গেলেন। ততক্ষণে উদিতাকে কেয়া আর এনা মিলে তৈরি করে ফেলেছে। মিসেস লিমার রুমে ঢুকে উদিতাকে দেখে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। সালমন পিঙ্ক কালারের শাড়িতে তাকে কিনা লাগছে দেখতে। উদিতা এর আগে এত ঘটা করে কখনোই শাড়ি পরেনি, আজই প্রথম। মিসেস লিমা ভাবতেও পারেননি যে উদিতাকে শাড়িতে এত মায়াবী লাগবে। মিসেস লিমা মুগ্ধ হয়ে বলে ওঠেন, অপূর্ব, আমার উদিতা মাকে আজ অনেক সুন্দর লাগছে। আল্লাহ, কারণ নজর যেন না লাগে আমার মাটার উপর। সব প্রশংসক কণ্ঠে মিসেস লিমা উদিতার প্রশংসা করা এগিয়ে গিয়ে তার কপালে একটা চুমু দিলেন। মিসেস লিমার সাথে মিসেস আনিতাও এসেছিলেন। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। মিসেস লিমার কথা শুনে মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে পুরো। উদিতার হাঁটুর সমান লম্বা চুলগুলোকে কেয়া হাত খোপা করে মাথার উপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। উদিতার চুলের প্রশংসা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে এনা। তার জানা মতে উদিতার চুল খুবই আকর্ষণীয় আর সিল্কি। এই চুল দিয়েই সে আশিয়ানকে বেঁধে রাখতে পারবে বলে কেয়ার ধারণা। উদিতাকে কেয়া হাতে গলায় কানে কিচ্ছু পরায়নি, তার কারণ মিসেস ইয়াসমিন তাকে নিজ হাতে স্বর্ণের গহনাগুলো পরিয়ে দেবেন তাই। ডান হাতের আঙ্গুলে শুধু মিসেস ইয়াসমিনের দেওয়া সেই আংটিটা রয়েছে। শাড়ির সাথে ম্যাচিং 3/4 হাতার সোনালি ব্লাউজ পরেছে সে, যার কারণে তার কনুইয়ের নিচ থেকে ধবধবে ফর্সা হাতদ্বয় দেখা যাচ্ছে। মুখে কোনো রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি সে, ঠোঁটে শুধুমাত্র মেরির লিপ বাম ব্যতীত। এতেই তাকে অপসরী বলে মনে হচ্ছে। সাজগোজ করলে না জানি কতটা আকর্ষণীয় লাগতো। মিসেস লিমা দেরি করলেন না, উদিতাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। উদিতার দুপাশে এনা ও কেয়া গার্ডের মতো ছিল। উদিতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ড্রয়িং রুমে গিয়ে এত মানুষ দেখে লজ্জায় পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল সে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে সবাইকে মিষ্টি স্বরে বিনীতভাবে সালাম দিল। তাকে দেখে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ হাসি মুখে সালামের জবাব দিলেন। মিসেস তারানা ও সালামের জবাব দিয়ে বলে উঠলেন, এখানে এসে বসো মা, আসো। উদিতাকে কেয়া ধরে ধরে নিয়ে গিয়ে মিসেস তারানা ও মিসেস ইয়াসমিনের মধ্যিখানে বসিয়ে দিল। মাশাআল্লাহ, রিদিতা আমাকে আমার আসার জন্য ভীষণ পছন্দ হয়েছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে মামুনি। উদিতা প্রতি উত্তরে কিছুটা বিবৃত হয়ে মুচকি হাসল। মিস্টার মোর্শেদ এবার আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামনি? উদিতা বিনীতভাবে আস্তে করে বলে উঠল, জি, ইশরাত আবিয়াত উদিতা আমার নাম। কোন ক্লাসে পড়ো তুমি আম্মু? জি, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট তো মনে হয় দেয়নি এখনো, তাই না? জি না আঙ্কেল। ও, তা তোমার স্বপ্ন কি মামনি? পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও? আসলে সেরকমটা এখনো ভেবে দেখিনি। আমার ভাইয়া চান আমি একজন সমাজকর্মী হই, আমিও মনে মনে সেটাই ভেবেছিলাম। অনাথ, এতিম, অসহায় মানুষদের জন্য কিছু একটা করার সুপ্ত ইচ্ছে আছে আমার অনেক আগে থেকেই। আল্লাহ আমাকে সেরকম সামর্থ্য দিলে অবশ্যই আমি আমার স্বপ্নটা পূরণ করব। এছাড়া আপাতত কোনো কিছু চিন্তা ভাবনা করিনি আমি।
উদিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরকমটা করেও কেউ ভাবতে পারে তা ভাবতে পারেননি মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল। মিস্টার এনামুল সহাস্য বদনে বলে উঠলেন,